সংবিধানটা আমাদের সংবিধানটা যেটা এটার হচ্ছে পাওয়ার স্ট্রাকচার অংশটা যেখানে ক্ষমতাটা বিন্যস্ত করা হয়েছে সেই জায়গাটা এরকম যে প্রাইম মিনিস্টার যিনি হবেন এটা আমি হাসিনা বলে বলছি না এর সিস্টেমটা এরকম যাকে আপনি চিফ এক্সিকিউটিভ করবেন উনি প্রথমত অ্যাবাভ দ্য কনস্টিটিউশন হয়ে পড়েন এর ক্ষেত্রে নিজের দল মানে সরকারের প্রধান হন উনি দলীয় প্রধান হন উনি এবং তার কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকে না আর্টিকেল 70 তাকে পার্লামেন্টেরও আসলে প্রদান করে দেন এবং পার্লামেন্ট তার ইচ্ছা মতো চলে তার মানে আইন বানানো আইনের প্রয়োগ এই সমস্ত কাজ যখন সে করতে পারে বিনা জবাবদিহিতায় তখন হচ্ছে তিনি যদি ইচ্ছা করেন যে ওনার বোন আসলে আইজিপি নিয়োগ করবে তাহলে এটা করতে পারে এই জায়গাটা একটা উদাহরণের সাথে আমি একমত যে আসলে খুবই ভালো সংবিধান করে দিলেন তারপরেই সব ভালো হয়ে যাবে না কিন্তু প্রথম দায়িত্ব হচ্ছে আপনার একটা ভালো সংবিধান করা মানে আপনার জবাবদিহিতার ব্যবস্থা আইনেই যদি না থাকে তাইলে আপনি জবাবদিহিতা চাইতেই পারেন না জবাবদিহিতা চাওয়ার পরেও জবাবদিহিতার জায়গাটাকে এড়িয়ে যাওয়ার অনেক বুদ্ধি অনেক রকমের পদ্ধতিতে কিন্তু পদ্ধতিগত যে ত্রুটি রয়ে গেছে প্রথমত এটা স্বীকার করা দরকার এবং এইটার যে এই ধরনের সংস্কারগুলি বাংলাদেশের গত 53 বছরের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতার কারণে এখন একদম সকলের কাছে এটা একটা গ্রহণযোগ্য বিষয় হিসেবে দাঁড়াইছে আরেকটা কথা বলি এই বিষয়ে অসীম বলতেছিল কিংবা আপনারা বলতেছিলেন আমরা বলতেছিলাম সেইটা হচ্ছে যে ধরেন একটা সংস্কার করা হবে শুধুমাত্র একটা সংস্কার করা হবে যে আপনি নির্বাচনটা আর একটা দলীয় সরকারের অধীনে হবে না তাহলে এটার একটা রিপিটেড আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে আমরা একটা কেয়ারটেকার সরকার করছিলাম এবং এটা আমরা করছিলাম সংবিধান পরিবর্তন করে অ্যামেন্ড করে এই অ্যামেন্ডমেন্টের একটা লিমিটেশন হচ্ছে যে আরেকটা গভর্নমেন্ট এসে তার 2/3 মেজরিটি থাকলে এই অ্যামেন্ডমেন্টটা সে জনগণকে জিজ্ঞেস না করে চেঞ্জ করতে পারে অথবা আদালত সেটাতে ইন্টারফেয়ার করতে পারে যদি সে মনে করে যে এটা মোর দেন অ্যামেন্ডমেন্ট এটা শুধুমাত্র একটা সংশোধন না এইবার যে সমস্ত পরিকল্পনার কথা বলা হচ্ছে এগুলি সবগুলি হচ্ছে মোর দেন অ্যামেন্ডমেন্ট যে জন্য সংস্কার টার্মটা ব্যবহৃত হচ্ছে তাহলে এটার পদ্ধতিগত আলাপটা হচ্ছে গুরুত্বপূর্ণ 31 দফার ধরেন আমি ধরলাম যে বিএনপির 31 দফার বেশি আমি কিছু চাইতে পারছি না বা এর বেশি চাইলে আমি এটা বাস্তবায়ন করতে পারবো না প্রশ্নটা হচ্ছে যে এই 31 দফার মধ্যে ওনাদের আমরা যখন একসাথে ছিলাম একটা আইডিয়া ছিল যে একটা সরকার হবে নির্বাচন হবে এই হাসিনা সরকার চলে যাবে একটা নির্বাচন হবে একটা কেয়ারটেকার অধীনে নির্বাচনের পরে যে সরকার হবে একটা জাতীয় টাইপের সরকার হবে এই জাতীয় সরকার মিলে কতগুলি কমিশন করবে কমিশন আসার পরে তাদের ভিত্তিতে এই জায়গাগুলি সংস্কার হবে আমার কথাটা হচ্ছে এখন এইখানে আসলে দরকার হাসিনা চলে গেছে কমিশন অনেকগুলি হয়েছে এখন কি এটা এরকম করতে হবে যে আবারও যেহেতু আমরা 31 দফায় বলছিলাম অতএব আবারও আমরা নির্বাচিত হব তারপরে আবার জাতীয় সরকার করব তারপরে আবার কমিশন করব তারপরে আসলে কি পদ্ধতিতে এটা সংস্কার করলে টেকসই হবে সে তর্ক করব এরকম হবে এইভাবে যদি আমরা ভাবি তাইলে সরকার এই অন্তর্বর্তী সরকার যেটা চায় এটা ঠিক আছে আর যদি এটা না চাই আমরা যদি মনে করি যা যা করা হয়েছে কিংবা 31 দফার এসেনশিয়ালি যা বলা হয়েছে আমরা এটার সাথে এখন একমত না কিন্তু যদি ধরে নিই যে এটাই ন্যূনতম এটাই বাস্তবায়ন করতে হবে তাইলে আসলে প্রথম তর্কটা আসবে এখন বাস্তবায়নের পদ্ধতি কী হবে সংস্কার একটা লাগবে এটা নিয়ে কারো কোনো একদম নির্বাচন করতে হইলেই লাগবে আর নির্বাচনের সংস্কারটা আপনি কোন পথে করলে এইটা পরের কোনো একটা গভর্নমেন্ট এসে আবার ফেলে দিতে পারবে না হাসিনার মতো মাসুদ ভাই যেটা বলতেছে যে না যে কেউ সে ফেলে দিতে পারে যে কোনো জিনিস বাতিল হতে এরকম না সংবিধানের প্রশ্নটা এরকম যে যখন এটা আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিয়ে কোনো একটা জিনিস করেন গণপরিষদ যখন করে কিংবা সংস্কার পরিষদ যখন করে এইটা যদি এইভাবে ঠিক হয় যে এই জায়গাগুলি এরকম থাকবে এটা কোর্টের ইন্টারফিয়ারেন্স হবে না কিংবা আসলে 2/3 মেজরিটিতে যাবে না এটা আবারও যদি করতে হয় গণভোট লাগবে অথবা পিপলের কাছে যাইতে হবে সেইটুকু বাধ্যবাধকতা এই তৈরি করার যে কাজটা এইটাই হচ্ছে এইবারের এত যে রক্তপাত কেয়ারটেকার একবার হওয়ার পরে সেটা চলে যাওয়ার পরে আবার যে অভ্যুত্থান করতে হলো তাইলে 2000 মানুষের জীবনদান থেকে আমি কি শিখলাম আমি শিখলাম হচ্ছে এইটুকু যে আগে যে পদ্ধতিতে করছিলাম এই পদ্ধতিতে করলে আসলে এটা টেকসই হয় না আমার যদি এর চাইতে বেটার পদ্ধতি থাকে তাহলে এই 2000 মানুষের জীবনের প্রতি আমার সম্মান দেখানোর 5 মাসে এইটা সরকার সেই পথে আগাচ্ছে কিনা আমি মনে করি যেটা আমরা একদম 11 তারিখে গভর্নমেন্টকে আমরা লিখিত বলছিলাম আমরা বলছিলাম আপনারা টাস্ক ফোর্স করেন অ্যাট দ্য সেম টাইম এই পলিটিক্যাল পার্টিগুলি পার্টি না এরকম সংগঠন সবার সাথে বসেন
সবার কাছ থেকে মতামত নেন, দেখবেন আপনি দুইটা জিনিস পাবেন। আমার আর মাসুদ ভাইয়ের মধ্যে 100টা চাওয়া আছে, এই 100টা চাওয়ার মধ্যে 10টা আমাদের মিলে যাবে, 90টা মিলবে না হয়তো। জি তাইলে 10টা যাদের মিলে সবটাকে আপনি একটা সংস্কারের মানে কমন মিনিমাম পাবেন, ন্যূনতম পাবেন, এটাকে ফ্রেমওয়ার্ক ধরেন। বাকিটাকে আপনি মনে করেন এটা জাতীয় আকাঙ্ক্ষা, সেটা পরে যারা আসবে সরকার তারা পারলে করবে। কিন্তু যেইটুকু আমরা সবাই একমত, এইটুকু করাকে আপনি আসলে প্রায়র কাজ হিসেবে নেন জি। এবং সেটা বাস্তবায়ন করার জন্য আপনার এই আলাপ বিষয়ে করতে আসেন। বক্তব্য পরিষ্কার। আমরা যদি একটু পরের প্রসঙ্গে যাই, যে 10টা অস্ত্র মামলা, আমরা 10টা অস্ত্র মামলা কিংবা আসলে ধরেন এই যে মডেল 3 হত্যা মডেল মামলা, 3 যেটা দুইটা হচ্ছে একেবারেই ধরেন একটা আমাদের বিচার বিভাগের মানে এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। আমি নিজে উকালতি করে খাই, মানে মাসুদ ভাই এতক্ষণ তো ধরেন এই যে ওনার মিডিয়া কমিশন নিয়ে বললেন, আমাদের বিচার বিভাগ বলে যে জিনিসটা আছে, এর আগে পর্যন্ত যে সমস্ত গণবিরোধী সরকাররা ছিল তারা পুলিশকে ব্যবহার করতো, আমলাকে ব্যবহার করতো, সর্বোচ্চ সেনাবাহিনীকে ব্যবহার করতো। গত 15 বছরে যেটা হয়েছে, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে আসলে বিচার বিভাগকে। এবং এই যে ব্যবহার করা হয়েছে সেইটার এখনো পর্যন্ত এই যে প্রথম দিকে আপনারা কথা বলতেছিলেন না, যে ওই প্রবণতা এখন যারা আসছে তাদের মধ্যে কাজটার বিপরীত হচ্ছে, কিন্তু প্রবণতা একই আছে। মানে তখন সরকারকে খুশি করার জন্য চলা হইতো, এখনও সরকারকেই খুশি করার জন্য চলা হচ্ছে, কিংবা ইনকামবেন্ট সরকার কারা হইতে পারে সেইটা বিবেচনায় রেখে আমরা ধরনের কাজ করছি। আমাদের বিচার বিভাগ বলতে কিচ্ছু নাই। ন্যূনতম 2টা সংস্কার যদি করা যায়, যে আপনি বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা অন্তত কোয়ালিটি দেখবেন, আর এই যে বিচারের অফিসগুলি মানে এই যে কি বলে পিপিজিপি, অ্যাটর্নি জেনারেল, এই অফিসগুলি আপনি একটা ক্রাইটেরিয়া মেনটেন করবেন। এইটুকু সংস্কার যদি না করা হয়, তাইলে ওই যে যেটা বলা হয় যে বিচার বিভাগের সংস্কার হবে, বিচারক কিচ্ছু হবে না।